ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা, সুস্থ থাকুক স্বাস্থ্য খাত আমাদের আজকের শিরোনাম। স্বাস্থ্য খাত নিয়ে আমরা কথা শুনবো। নিশ্চয়ই জানি আমরা সকলেই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক আজকে দুদকে গিয়েছিলেন। 5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের পরে তিনি বেরিয়ে এসে যে কথা বলেছেন, তিনি বলেছেন যে তিনি সৎ, দক্ষ, সফল কর্মকর্তা হিসেবে সারা জীবন কাজ করেছেন। দুদকের তদন্তের বিষয়ে যা জানেন তা তিনি বিস্তারিত বলেছেন। নিজেকে বলেছেন, তিনি বলেন, আমি এটা বলে শেষ করতে চাই, আমি একজন কঠোর পরিশ্রমী, নিষ্ঠাবান, সৎ, দক্ষ, সফল ও মেধাবী কর্মকর্তা হিসেবে সারা জীবন কাজ করেছি। আমি অহংকার, অহমিকা মুক্ত, সরল ও সজ্জন ব্যক্তি। প্রেসে তিনি এই বক্তব্য দিয়েছেন আজকে 5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে। কিন্তু কেন তাকে আসলে দুদকে যেতে হলো এরকম সৎ, সজ্জন, অহমিকা মুক্ত, অহংকার মুক্ত, সরল সজ্জন ব্যক্তিকে? সেগুলো অনেক বোকা মানুষদের মাথার মধ্যে ঢুকে না। আমারও সেটা পরিষ্কার হয়নি বলে বিশিষ্ট লোকদেরকে আমরা পেয়েছি আমাদের সঙ্গে। এই মুহূর্তে যারা সংযুক্ত আছেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ABM আবদুল্লাহ, জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলনের সভাপতি রশিদি মাহবুব আমাদের সঙ্গে আছেন, ইউনিভার্সাল মেডিকেল কলেজের রিসার্চ প্রধান অধ্যাপক ডাক্তার রিদওয়ানুর রহমান আমাদের সঙ্গে আছেন, এবং আছেন সাংবাদিক মাসুদ কামাল। আমরা অধ্যাপক ডাক্তার আমজাদ হোসেনকেও পাবো যে কোনো সময় অনুষ্ঠানের এক পর্যায়ে। সুস্থ থাকুক স্বাস্থ্য খাত, এই আলোচনাটি শুরু করার আগে আজকে দুদকের যেই জিজ্ঞাসাবাদ এবং যেই পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো তা নিয়ে সহকর্মী সৌরভের রিপোর্টটি আমরা একটু দেখে নিই। করোনার এই সময় নানাভাবে আলোচিত সমালোচিত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর থেকে পদত্যাগ করা সাবেক এই মহাপরিচালক। মহামারীতে দুদকে যে কটি বিষয়ে অনুসন্ধান চলছে তার অন্যতম মাস্ক, পিপিই সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনাকাটার দুর্নীতি এবং রিজেন্ট হাসপাতালের অনিয়ম। এরই মধ্যে মাস্ক, পিপিই সহ অনিয়মের অভিযোগে সিএমএইচডির বেশ কয়েকজন কর্মকর্তা, জেএমআই এর মালিক আব্দুর রাজ্জাক সহ আরও 3 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আর দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে গত 21 জুলাই পদত্যাগ করেন অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ। যদিও অধ্যাপক আজাদ বলেছেন পদত্যাগ করে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি 2016 সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলাম। আমি লক্ষ্য করছিলাম যে আমাকে নিয়ে অপপ্রচারের অপপ্রচেষ্টা শুরু হয়েছে। পদ আঁকড়ে রাখা আমার কাছে সম্মানের বিষয় নয়। তাই বিবেক তাড়িত হয়ে গত 21শে জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে দৃষ্টান্ত স্থাপন করি। মাস্ক, পিপিই সহ কেনাকাটায় দুর্নীতি এবং রিজেন্ট হাসপাতালের অনিয়ম অনুসন্ধানে গত 6 আগস্ট অধ্যাপক আজাদকে 12 ও 13 আগস্ট দুদকে তলব করা হয়। দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলি ও শেখ ফানাফিল্লাহ আলাদা চিঠিতে তাকে তলব করেন। প্রথম দিন জিজ্ঞাসাবাদ শেষে নিজেকে নিষ্ঠাবানে দাবি করেছেন সাবেক এডিজি। যে আমি একজন কঠোর পরিশ্রমী, নিষ্ঠাবান, সৎ, দক্ষ, সফল এবং মেধাবী কর্মকর্তা হিসাবে সারা জীবন কাজ করেছি। এ কথা সুস্পষ্টভাবে বলতে চাই যে কেউ অপরাধ করলে তার কঠোর শাস্তি হোক, এটা আমি চাই। এ বিষয়ে তদন্তে আমি প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করব। তবে তার ব্যাপারে এখনই কিছু বলতে নারাজ দুদক। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক জনাব আবুল কালাম আজাদ সহ অধিদপ্তরের দুজন উপপরিচালক এবং গবেষণা কর্মকর্তাকে আজ দুর্নীতি দমন কমিশনে বক্তব্য গ্রহণের জন্য তলব করা হয়েছিল। তাদের বক্তব্য গ্রহণ করা হয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তা অনুসন্ধানের স্বার্থে সে বক্তব্য গ্রহণ করেছেন। এই মুহূর্তে অনুসন্ধানের স্বার্থে এর বেশি বলা যাচ্ছে না। রিজেন্ট হাসপাতালের দুর্নীতি অনুসন্ধানে একই দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন পরিচালক আমিনুল হাসান, উপপরিচালক ইউনুস আলী ও গবেষণা কর্মকর্তা দিদারুল ইসলামকে। পরিচালক শেখ ফানাফিল্লার নেতৃত্বে 4 সদস্যের টিম তাদের জিজ্ঞাসাবাদ করে। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। মাসুদ কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেই শিরোনামটি রেখেছি সুস্থ থাকুক স্বাস্থ্য খাত, সুস্থ হয়ে উঠুক, আসলে গেট ওয়েল সুন যদি বলি। যেভাবে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজির এই জিজ্ঞাসাবাদ, আরও কয়েকজনের অব্যাহতি, সেগুলোর মধ্য দিয়ে কি এই সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াটা শুরু হবে? আর অসুস্থতার
রোগটাই কতখানি গুরুতর, কতখানি গভীর এবং কত পুরনো রোগ এটি, স্বাস্থ্য খাতের এই অসুস্থতা কতটা পুরনো? না, এটা আসলে অনেক পুরনো, অনেক পুরনো। মানে দেখেন, আমি নিজেই সাংবাদিকতা করি প্রায় আজকে 32 বছর হয়ে গেল, এবং আমি শুরুর দিক থেকে কিন্তু এই স্বাস্থ্য খাত নিয়েই রিপোর্টিং করতাম এক সময়। তখনও আমি যে অসুস্থতা এই খাতে লক্ষ্য করেছি, এখনকার অসুস্থতা কিন্তু তার চেয়ে নতুন কিছু নয়, হয়তো মাত্রাগত কিছু পার্থক্য হয়েছে, ধারাবাহিকতায় চলছে একই জিনিস কিন্তু কিন্তু হ্যাঁ, আমি বলবো যে মাত্রাগত কিছু পার্থক্য আমি দেখতে পাচ্ছি। মাত্রাগত মানে এই অর্থে যে এখন যেন মানে পরিমাণটা বেড়েছে, প্রকৃতিটা একই রকম আছে। চুরি চামারি আগেও যা ছিল এখনো তাই আছে। চোররা চুরি করতো, এবং যাদেরকে এই চুরি থামানোর দায়িত্ব দেওয়া হয়েছিল সরকারি ভাবে, মানে যাদেরকে আমাদের পয়সায় বেতন দেওয়া হতো, তারা সেই চোরকে সহযোগিতা করতেন। এখনো তাই করেন, এখনো তাই করেন। উনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। উনি আজকে কয়েকটা কথা বললেন। একটা হলো নিষ্ঠাবান, নিজেকে দাবি করলেন, সৎ, দক্ষ এবং সফল। কথাগুলি আমার কাছে একজন এই দেশের সাধারণ মানুষ হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আমার মনে হয় ওনার এই কথাগুলি সঠিক নয়। এটা আমি স্ট্রেট বলতে চাই। উনি সফল নন। উনি সফল হলে পদত্যাগ করবেন কেন? উনি দক্ষ নন। উনি দক্ষ হলে উনি রিজেন্টের সঙ্গে চুক্তি করবেন কেন? এগুলি ঠিক নয়। সৎ কিনা বলতে পারবো না, এটা দুদক হয়তো পরবর্তীতে দেখা যাবে। নিষ্ঠাবান কিনা, হ্যাঁ নিষ্ঠাবান হতে পারেন। উনি কিসের প্রতি নিষ্ঠাবান সেটা আবার একটা প্রশ্ন। উনি কি আমার জনগণের স্বাস্থ্য সেবার প্রতি নিষ্ঠাবান ছিলেন, নাকি উনি নিজের স্বাস্থ্যের প্রতি নিষ্ঠাবান ছিলেন, সেটা আমি বলতে পারবো না, এটা পরে হয়তো দেখা যাবে। কাজে শুনেন, আসার আগে ডিকশনারি ঘেটে কিছু শব্দ সংগ্রহ করে নিয়ে এসে নিজের জন্য প্রয়োগ করলে সেটা বাস্তবে সেটা সত্য বলে প্রমাণিত হয় না। এত সহজ দাঁড়ে ভাই। তবে আমি একটা কথা বলবো, যে কথাটা হলো কি, ওনার বিরুদ্ধে আমি মনে করি সবচেয়ে যে কারণে ওনাকে চলে যেতে হলো, আমি যেটা পার্সোনালি মনে করি সেটা হলো ওনাকে চলে যেতে হলো কিন্তু সম্পূর্ণ ওই আপনার এই রিজনের সঙ্গে চুক্তি করলো এই জন্য চলে যেতে হলো তা কিন্তু আমি মনে করি না। আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার যে নমুনা, যে ধারাবাহিকতা, এখানে আমার বিবেচনা হলো ওনাকে চলে যেতে হলো। উনি যে বলেছিলেন যে আমি এটা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মৌখিক নির্দেশে চুক্তি করেছি, এই কথা বলার অপরাধে ওনাকে চলে যেতে হলো। এবং আমি মনে করি এই কথাটা উনি ঠিকই বলেছিলেন, আসলে তাই হয়েছিল। উনি এককভাবে সিদ্ধান্ত নিলেন রিজেন্টের সঙ্গে চুক্তি করবেন, আর সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য উনার পাশে সচিব মহোদয় চলে আসলেন, মন্ত্রী মহোদয় চলে আসলেন, সবাই অত্যন্ত হাসি মুখে পাশে বসে থাকলেন, আর সমস্ত কিছু উনি একা একা করলেন। ভাই, দেশটা এত সহজে হয় না, এই দেশে এই কাজগুলি এত সহজে হয় না। এই দেশে শুনেন, এই দেশে অনেকেই চোর, চুরি একা একা করা যায় না। আপনি একা একা চুরি করবেন, আমি যাই বলবো ভাই আমার ভাগটা কই, এই যে রিয়েলিটি এই দেশে, এটাকে মানতে হবে। এটাকে যদি আপনি না মানেন তাহলে বুঝতে হবে আপনি এক চোখ দিয়ে দেখতেছেন, আরেক চোখ আপনি বন্ধ করে। মানে আমি তাহলে পরিষ্কার হতে চাই মাসুদ কামাল, মানে আপনি বললেন যে চুরি একা একা করতে, আমরা চুরি করেছেন কি করেননি সেটা তো দুদক অবশ্যই অনুসন্ধান করে বের করবে। যাই করেন না কেন, যেই অপরাধী করেন না কেন, অথবা ভালো কাজই করেন না কেন, সেটার উনি একা করেননি, কিন্তু উনি এবং আরো দুই-একজন, এবং তারও যে বড় কথা এখানে আমি যে সবচেয়ে বড় কথা বলবো সেটা হলো উনি যে কথাটা বলেছিলেন যে আমি ওনাদের মৌখিক নির্দেশে করেছি, ওই কথাটা কিন্তু উনি এখনো প্রত্যাহার করেননি। উনি কিন্তু এখনো প্রত্যাহার করেননি। আমি মনে করি এই জায়গাটাতে ওনার বলা উচিত ছিল যে আমি মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তি, আমি যা বলেছি, এবং উনি প্রত্যাহার না করার মাধ্যমে উনি প্রমাণ করেছেন হি ওয়াজ রাইট। আচ্ছা, ওকে, মানে তাহলে এটা যদি সত্য হয় তাহলে স্বাস্থ্য ব্যবস্থাটা সুস্থতা আপনি আশা করবেন কেন? আচ্ছা, আমি তো আশা করি না। রোগটা ভিতরে রয়ে গেল, রোগকে ভিতরে রেখে একজন লোককে আপনি সরিয়ে দিলেন, হলো না রে ভাই, এটা হলো না, এটা হয় না এইভাবে। ভালো কিছু আশা করা তো অন্যায় কিছু নয়। আর ভাগ্যিস করোনা এসেছিল, তা না হলে আপনি যে পুরনো রোগের কথা বললেন যে আপনার সাংবাদিকতা জীবনের 32 বছর, অর্থাৎ এই 32 বছরের পুরনো ধারাবাহিক রোগ, এবং কোন স্টেজে সেই স্বাস্থ্য খাত, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর বিভাগ এমন মুমূর্ষু অবস্থায় গেছে, আদৌ মুমূর্ষু অবস্থায় গেছে কিনা সেটাও একটা প্রশ্নবোধক চিহ্ন, বা কবে গেলে
কি হলে আরো মুমূর্ষু অবস্থায় বলবো আমরা, সেগুলো আসলে প্রশ্ন সাপেক্ষ। আমরা একটু রশিদী মাহবুব স্যারের কাছ থেকে একটু শুনে নিতে চাই যে যদি মাসুদ কামালের কথাই ঠিক ধরে নেই যে এটা পুরনো ধারাবাহিক রোগ, এবং আমরা তাহলে করোনার সময় যেটা কিছুটা রিভিল করার চেষ্টা করছি, এই ক্যান্সার, অনেক সময় তো আপনারা দুর্নীতিকে ক্যান্সারের সঙ্গে তুলনা করেন, এই ক্যান্সারের কিছু একটা জায়গায় আলো ফেলার চেষ্টা করছি। ঘাটা কেমন দেখছেন রশিদী মাহবুব? না, এটা তো ঘাড় ব্যাপার না। আমি আবুল কালাম আজাদের কথাটা বলি, ডেফিনেটলি উনি দক্ষ, সবকিছু ঠিক আছে, কিন্তু পরীক্ষায় ফেল করছে। সুতরাং এটা হচ্ছে মূল জায়গা। পরীক্ষায় ফেল করার পরে তখন আর এই প্রশ্নটা আসে না। ওনার যেটা, আমি ওনাকে না, আমি মনে করি যে ডিজি যে হবে তার যে বর্তমান ফ্রেমে চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, তাদের অনেকেই এরকম ক্রাইসিসে দাঁড়াতে পারবেন কিনা জানি। আমি ওনাকে চিনি অনেক আগের থেকে। ওনার দু একটা কাজ উনি ভালো করতে চেষ্টা করেছিল, সেটা হচ্ছে আইটি ইন হেলথের অ্যাপ্লিকেশনটা কিন্তু উনি করতে চেষ্টা করছিল, প্রেজেন্সে রেফারেল সিস্টেম কিভাবে হবে, এগুলো কিন্তু আর কিছু কিছু ওয়ার্ক আছে, কিছু ইনোভেটিভ কাজ আছে। হ্যাঁ, আছে আছে এবং আছে, কিন্তু লাস্টের যে জায়গাটা হলো ওনার কিন্তু 2 বছর এক্সটেনশন নিয়েছে। এক্সটেনশনটা কিন্তু মন্ত্রীদের হাত ধরেই আসে। এখন লাস্ট মোমেন্টে যে ঘটনাগুলো গেল, কারণ এইখানের যে দুর্বৃত্তায়িত্বটা উনি তার মধ্যে পড়ে গেছে, ইন্টেনশনালি হোক আনইন্টেনশনালি হোক, সিস্টেমের মধ্যে উনি পড়ে গেছে। সেই জন্য কিন্তু এই সময় একটা চাপ তার প্রতি চলে আসছে এবং তিনি সেই ফর্মে চলে গেছে। এখানে সাংবাদিক ভাই যেটা বললো যে উনি উপরের নির্দেশে, উপরকে জানিয়ে মৌখিক নির্দেশে, এটা কিন্তু সত্য। কারণ মন্ত্রণালয় বা সচিব জানবে না আর ডিজি কোনো জিনিস করে ফেলবে, এটা কিন্তু ডিজি সেক্টরে হয় না, যদিও সে স্টুয়ার্ড অফ দি হেলথ সেক্টরকে চালাবার জন্য। সুতরাং আমাদের কিন্তু আসলে ফোকাস একজন ব্যক্তি, একজন ডিজি, একজন অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ তা নয়, আমরা পুরো সেক্টরটার রোগ নিয়ে একটু কথা শুনতে চাই। আমি যাচ্ছি, আমি একটু সেখানে আছি। আমি এখানে যেহেতু গত 60 বছরের কথা যদি আমি বলি, সেই 60 বছরে কিন্তু চিকিৎসা ব্যবস্থাপনাটা আমি দেখেছি, এবং পাকিস্তান আমলে বাংলাদেশ আমলে বিভিন্ন ভাবে যে ট্রান্সফরমেশন গুলো হয়েছে, এটা কিন্তু দিন দিন আপনার এই দুর্বৃত্তায়ীদের ফ্রেমে চলে আসছে। পাকিস্তান আমলে একজন সার্জন জেনারেল, সে ছিল এটা ডিজি র্যাঙ্কের লোক বা ডাইরেক্টর র্যাঙ্কের লোক, তার কর্মচারী ডাক্তার ছিল 250 থেকে 300। কিন্তু এটা অনেক বিস্তৃতি ঘটেছে, কিন্তু সেই ফ্রেমে কিন্তু এফিসিয়েন্সি ডেভেলপ করার জন্য যে ফ্রেমগুলো করা দরকার সেগুলো কিন্তু করে নাই। সেটা করে নাই কেন? সেটার পিছনে কারণ আছে। সবসময় মনে হয় চিকিৎসা নিতে আসলে আপনি যে কষ্টটা পান, চিকিৎসাকে সুন্দর করার জন্য যে কাজটা করা দরকার, তখন আপনি সেটা করেন না। এই ফ্রেমে কিন্তু আমাদের এখানে চলছে। যেমন এখনকার ফ্রেমে আপনি দেখবেন, আমার 3rd গ্রেডের যে অফিসার, তাকে ডিজি বানাতে পারে না, কিন্তু আমরা কিন্তু তাকে ডিজি বানিয়ে দিল, পরে বললো যে ভারপ্রাপ্ত। সুতরাং এই জিনিসগুলো কিন্তু রয়ে গেছে, এবং যারা ওইখানে আছে বুঝেন আমি জানি না, আমলাতন্ত্রের কবলে পড়ে আপনার স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু একটা একটা ইয়াতে চলে গেছে। আপনি আমলাতন্ত্রকে আমি খারাপ বলবো না, তাহলে রোগটার নাম এরকম একটা টেকনিক্যাল ডিপার্টমেন্টে। স্যার, আমরা যদি স্বাস্থ্য খাত আক্রান্ত হয়েছে, আমরা একটু সিম্বলিক ভাবে আলোচনাটা করছি, এবং এই আক্রান্ত হওয়ার এইটা রোগ ভাইরাস না ব্যাকটেরিয়া, এই আমলাতন্ত্র? আমলাতন্ত্র তো লাগবেই। জি, মানে এই আমলাতন্ত্রের আক্রমণে আমরা বলছি, আমলাতন্ত্রের আক্রমণে, তাহলে এটা কি ভাইরাসের আক্রমণ নাকি ব্যাকটেরিয়া? ব্যাকটেরিয়া হলে তো তাও অ্যান্টিবায়োটিক আছে, সেটা ভাইরাস হলে তো অজানা। আমার মনে হয় আমি এটা না, আমি মনে করি যে এটা ব্যাকটেরিয়া, কারণ জনগণ এই ব্যাকটেরিয়া কি ইয়া করবে। যদি আপনি এটাকে আমরা ভাইরাস বলি, তাহলে তো এটাকে অ্যাবান্ডন করে দিতে হবে, ওটা রিঅপারেবল হবে। সুতরাং এখন এটাকে আবার সংস্কার করে
একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে জনগণের চিকিৎসা এবং জি। জনস্বাস্থ্যটা যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট না করি, জি জি যেই ডিজি যাক না কেন তার রক্ষা নেই। জি, আমি আবার আসবো এটা আপনার হচ্ছে কাছে একটা বিরতির পরে অধ্যাপক ডক্টর রিদওয়ানুর রহমানের কাছে শুনতে চাই যেটা বলছিলেন রশিদ ই মাহবুব, যে এটা আসলে পরীক্ষায় ফেল করেছেন তিনি, দক্ষ, এফিশিয়েন্ট, অনেক কিছু উনি বলেছেন, সৎ, যোগ্য, সরল, অহমিকা মুক্ত ইত্যাদি। একজন ব্যক্তি নয়, আমরা এই পোস্টার কথা বলছি এবং সেখানে আরও একজন হয়তো আবারও আসবে এরকম। তো এখানে কি আসলে কারো পাশ করার সুযোগ আছে যে দুর্বৃত্তায়নের মানে যে চক্র দ্বারা এটা মানে একেবারে ঘেরা, এই চক্রের মধ্যে কি কারো ভালো করে পাশ করার সুযোগ আছে? এই চক্র নিয়ে কি আমাদের কোনো কথা হচ্ছে, নাকি একজন দুইজন আজাদ অথবা আমিনুল ইসলাম এগুলো নিয়ে কথা বলেই আমরা শেষ করে দেব? প্রশ্নটা থাকলো বিরতির পরে স্যার। সুস্থ থাকুক স্বাস্থ্য খাত, এই শিরোনামে আমরা কথা বলছি। অধ্যাপক ডাক্তার রিদওয়ানুর রহমান, আপনার কাছে প্রশ্ন করেছি পরীক্ষায় কারো পাশ করার সুযোগ আদৌ আছে কিনা এই দুর্বৃত্তায়নের চক্রে। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে। আসলে কি বলেছেন যে এটা একটা সিস্টেমের প্রবলেম। একজন ব্যক্তি যতই সে দক্ষ হোক, ওখানে গিয়ে কিন্তু কাজ করা সম্ভব না। আমরা এটা দেখতে পাচ্ছি, এটা দেশব্যাপী প্রায় এরকম, যে মনে করেন ওইসব এক্সিকিউটিভ পোস্টে যারা বসছেন ওনাদেরকে কিন্তু সই করতেই হবে, টাকা নিয়ে করুক অথবা না নিয়ে করুক, এরকম একটা, অথবা উনি ওখানে থাকতে পারবেন না। আমি কিন্তু আজাদ সাহেবের আমার গত 3 বছরের কোনোদিন কাছাকাছি দেখা হয় নাই, কিন্তু আমি স্বাস্থ্য অধিদপ্তরের অনেকগুলো কর্মকাণ্ডের সাথে জড়িত। আমি 4টা টেকনিক্যাল কমিটির মেম্বার, ন্যাশনাল টেকনিক্যাল কমিটি। আমি ইনফেকশাস ডিজিজ নিয়ে যেহেতু কাজ করি, ওখানে কন্ট্রিবিউট করার সুযোগ আছে। আমি ব্যক্তিগতভাবে যতটুকু দেখেছি, যখন ওনার এক্সটেনশন হচ্ছে 2 বছর আগে, আমি বললাম, আমি মানে স্পন্টেনিয়াস কমেন্ট ছিল যে আমি যেটা ভালো হয়েছে, কারণ ওনার বিকল্প যোগ্য লোক আমি কিন্তু দিতে পারছি না ওখানে। তাহলে এই জন্য উনি দক্ষতা এবং ওনার অভিজ্ঞতার কোনো অভাব ছিল না। জিনিসটা হয়ে গেছে, উনি গত ডেঙ্গু ম্যানেজমেন্টের সময় প্রথম ফেস করেছে যে দি হলোনেস, আমার মধ্যে একটা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে একটা হলো, ভিতরে হলো, আমাদের অনেক অর্জন আছে, অনেক কিছু আছে, কিন্তু ভিতরে একটা হলোনেস আছে। ওই হলোনেসটা এক্সপ্রেস হয়ে গেছে এই করোনা প্যান্ডেমিক। তো ডেঙ্গুর সময় উনি কোনোভাবে এটাকে ম্যানেজ করে কোনোভাবে ম্যানেজ করেছে, কিন্তু ম্যানেজ করে ওনারা এত খুশি হয়ে গেল যে ওনারা ঠিক করে রাখলো যে আমরা করোনাও একইভাবে ম্যানেজ করে ফেলবো। উনি কোনো টেকনিক্যাল কমিটি করে নাই এবং 2 মাস পর্যন্ত। এই জন্য যেটা হচ্ছে, ওনার দক্ষতা থাকা সত্ত্বেও উনি শেষে এটাকে শুধু মানে গ্যাপ অ্যাড্রেস করার জন্য চেষ্টা করেছে, যেটা আর সম্ভব হয়নি, যেটা প্রদর্শিত হয়ে গেছে। এই জন্য স্বাস্থ্য ব্যবস্থাটা আমাদের সাকসেসিভ গভর্নমেন্টের কাছে এটা একটা লায়াবিলিটি ছিল, যেখানে শুধু খরচ আছে এই সেক্টরে, কোনো ইনকাম নেই, এবং খরচগুলো এমন ভাবে করা হয়েছে, মনে করেন যে সব সেন্ট্রালাইজড, সব ঢাকা শহর থেকে হবে, হাজার হাজার কোটি টাকার পারচেজ ঢাকা শহর থেকে হবে। এত লস করার পরেও কিন্তু আমরা স্বাস্থ্য সেক্টর থেকে গত কয়েক বছর ধরে আমরা কয়েক হাজার কোটি টাকা ফেরত দিয়েছি সরকারকে, কারণ আমরা ইউজ করতে পারিনি। এরকম লুটপাটের মধ্যেও আমরা খরচগুলা কেন ইউজ করতে পারিনি? কারণ আমার একটা প্ল্যান ছিল না, এটাকে কোনো মতে ডিসপোজ করে কোনো মতে মানুষকে একটা বুঝ দেওয়ার মতো একটা ব্যবস্থা আমরা করে রেখেছি। আসলে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য যেটুক দরকার, স্বাস্থ্য ব্যবস্থাকে যেটা গড়ে তোলার দরকার,
এটা কিন্তু অনির্দিষ্টকাল ধরে এটা অবহেলিত রয়ে গেছে, অবহেলিত রয়ে গেছে কোনোভাবে। তাহলে এই মনে করেন যে একটা এনাম কমিশন নামে একটা কমিশন হয়েছিল 80-র দশকের আর্লি, তখন পোস্টগুলো সব ক্রিয়েট হয়েছিল, এরপরে কিন্তু আর কখনোই কিছু হয়নি। তাইলে এখন মনে করেন ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে কোনো ইমার্জেন্সি মেডিকেল অফিসার নেই। এত বড় 250 বেডের হসপিটালে কোনো ইমার্জেন্সি, তাহলে ওদেরকে টানা টানি করে অন্য জায়গা থেকে নিয়ে এইভাবে চালাতে হয়। এগুলো কিন্তু কোনো সমাধান করে নেই। সমাধানগুলো কিন্তু মন্ত্রণালয় যে জানে না এটা নয়, মন্ত্রণালয় ওদের কন্ট্রোলটা নিজের কাছে রাখার জন্য এমন ভাবে জিনিসটা সৃষ্টি করেছে যে সব ঢাকা থেকে হবে, সব এই স্যাটেলাইট সিএমএসডির মাধ্যমে হবে, সব এইভাবে হবে। এরকম এমন কতগুলো শর্ত ওখানে জড়িত করা আছে যে এটা কোনোভাবেই ওই শর্তের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারছে না। এবং স্বাস্থ্য সেবা যেটা আসলে আমরা যেটা দিচ্ছি এটা পুরো স্বাস্থ্য সেবা হচ্ছে না, এটা আমরা স্বাস্থ্যকে কোনোভাবে ম্যানেজ করছি, ডিসপোজ করছি। তাহলে এই জিনিসগুলো পুরো সিস্টেমের মধ্যে আছে। এটা যদি এমন হতো যে ডিসেন্ট্রালাইজড, মনে করেন পারচেজটা যদি 64টা ডিস্ট্রিক্টে দিয়ে দিত, তাহলে 64 জন তো আর খারাপ লোক না, 64 জন তো আর হতো না। তাহলে এটা খুব সহজ, কিন্তু এটা কমে যেত, অনেক কমে যেত। কিন্তু এটা হাজার হাজার কোটি টাকা হওয়ার কারণে, বড় বড় সিন্ডিকেটের মাধ্যমে এটা করার কারণে এটা এমন একটা এখন আমাদের হচ্ছে যে যেটা নিউ নরমাল আসবে, আমরা চাইবো যে এগুলোর থেকে আমরা যেন মুক্ত হই, আমরা যেন শিক্ষা নিতে পারি। আমরা ডেঙ্গু থেকে শিক্ষা নিই নাই, এটার মধ্যে আসছি, এটাতে শিক্ষা না নিলে আমাদের আরো খারাপ কিছুর মধ্যে যেতে হতে পারে। এই জন্য ব্যক্তি নয়, এটা সিস্টেমের কারণেই জিনিসটা গ্যাপ হয়েছে। স্যার আমার আরো প্রশ্ন আছে, আমরা যে ভুল ছিল। জি, আমার প্রশ্ন আছে, এই করোনাকালে আমরা এই হলোনেসটা বুঝতে পারলাম কি না? স্যার আপনি যেটা বলছিলেন যে স্বাস্থ্যের ভিতরে যে একটা হলোনেস আছে, সেটা আসলে এই করোনাকালে এসেই তো আমরা অন্তত কথা বলতে পারছি। আপনি এর আগে অনেক কিছু লক্ষ্য করেছেন, এই হলোনেসটা আরো 3 বছর আগেই বুঝতে পেরেছেন, অনেকে আরো 30 বছর আগেও বুঝতে পেরেছে। কখনো কথা বলতে পারিনি কেন? আর যদি 30 বছর পিছনে না যাই, এই ধরেন আমরা 2008-এর পরের এই সময়টা, এই লম্বা সময় 12 বছরে কি স্বাস্থ্য খাত নিয়ে কথা বলতে পেরেছি? ঠিক কথা বলেছেন। আসলে কেউ কথা বলতে রাজি না। আমি কিন্তু পজিটিভ লোক, আমি পিছনের গুলা দেখতে চাই না, আমি চাই যে পিছনের গুলা থেকে আমি লার্ন করব। আমি যদি লার্ন করে যদি ভবিষ্যতে অ্যাকশন না নিই, তখন হচ্ছে এটা পিছনে অনেক ভুল ছিল, আমাদের অনেক গ্যাপ, অনেক অসুবিধা ছিল। জিনিসটা হচ্ছে যে এটা আমরা এখন বুঝতে পারছি যে এটা একটা হলো জিনিস আমরা নিয়ে চলছি, দেশের মানুষকে সেবার নামে আসলে প্রতারণা করি এবং সত্যিকার সেবাটা আমরা দিতে পারছি না। স্যার শুধু হলো বললে তো বোঝা যাবে না, আমরা আমলাতন্ত্র বলছি। মাসুদ কামাল শুরুতেই বললেন যে একজন ডিজির কি আর আসলে এত ক্ষমতা আছে নাকি যে একটা চুক্তি করলেন, মন্ত্রী জানেন না আর সচিব এসে বসে আছেন। সুতরাং এই যে মন্ত্রী এবং কালে কালে বিভিন্ন নামের স্বাস্থ্যমন্ত্রীরা এই স্বাস্থ্য খাতটাকে যে কখনোই মন্ত্রিত্বটা যে ছাড়েন না, শ্যাডো মন্ত্রী হিসেবে বসে থাকেন, এইটা এই হলোনেসের জন্য কতখানি দায়ী? না, জিনিসটা হচ্ছে মন্ত্রীকে যে সবকিছু বুঝতে হবে এটা নয়। মন্ত্রী একটা অ্যাডভাইজারি বোর্ড করবেন যারা সবকিছু ওনাকে সঠিকভাবে অ্যাডভাইস করবেন। তাহলে চুজিং দ্য অ্যাডভাইজার্স, ওখানে কিন্তু গ্যাপটা। মন্ত্রী আরেকটা হচ্ছে লিডারশিপ। মনে করেন আমার স্বাস্থ্য সেক্টরে এতগুলা লোক আছে, ম্যান পাওয়ার আছে, এত স্থাপনা আছে, তাহলে আমি কিন্তু এটাকে লিডারশিপ দিয়ে একমুখী করে এটাকে চট করে সেবা আমি অর্গানাইজ করতে পারতেছি না। তাহলে এই করোনার সময় দেখা গেল যে আমার অনেক গ্যাপ, চারিদিকে গ্যাপ, আমি কোনোভাবে এটা লিডারশিপ দিতে পারছি। তাহলে লিডারশিপ একটা জিনিস আছে স্যার, লিডারশিপকে একজনের হাতে এবং মন্ত্রী। জি স্যার, লিডারশিপ যদি একাধিক লিডারশিপ থাকে, চারিদিক থেকে অনেক লিডাররা এসে, আমি যেটা বললাম যে একমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় যেখানে আমরা বারবারই বলছি যে মন্ত্রিসভা পরিবর্তন হয়, নাম পরিবর্তন হয়, কিন্তু কোথায় জানি ওই স্বাস্থ্য মন্ত্রণালয়ের আসলে আঁকড়ে ধরে বসে থাকেন পেছনের যারা বাদ পড়ে যান বা যাদের মেয়াদ শেষ হয়ে যায়, তাদের লোকজন নিয়ে বসে থাকেন। এবং এই জিনিসটা বেশি দেখা গেছে এখন কর্পোরেট সময়, এটা কিন্তু অন্যান্য সেক্টরেও বিদ্যমান। মনে করেন এডুকেশন, কোনো কোয়ালিটি কন্ট্রোল নেই। কোয়ালিটি কন্ট্রোলিং এবং এগুলা না থাকার কারণে, রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট না থাকার কারণে আমার পুরো পাবলিক সেক্টরটা ওখানে কোয়ালিটির মূল্য নাই হয়ে গেছে।
তাহলে কোয়ালিটিকে যদি আমি মূল্য না দিই, সব যদি শুধু বয়সের কারণেই প্রমোশন হতে থাকে এবং এটা হতে থাকে, এগুলা একদম অতি সনাতন কতগুলো সিস্টেম। আমি যদি আমার পাবলিক সেক্টরকে ডাইনামিক করতে চাই, আমাকে সবচেয়ে বেস্ট পিপল গুলাকে প্লেস করতে পারতে হবে। এখন মেনি এ প্লেসেস আমরা উই পুট রাউন্ড পেগ ইন স্কোয়ার হোলস, যে কারণে মনে করেন ডিজি সাহেব চলে যাবে, ওনার বিকল্প পাচ্ছে না বলে কয়েক সপ্তাহ দেরি হয়েছে, ওনাকে কেন যাওয়া যাচ্ছে, ওনার বিকল্প করা যাচ্ছে না। এই জন্য ওনাকে বলা হয়েছে যে তুমি একটু ওয়েট করো, আমরা বিকল্প খুঁজি। তাহলে স্বাস্থ্য সেক্টরটা এরকম হয়ে গেছে। এটা স্বাস্থ্য না, এটা অন্যান্য জায়গায় কিন্তু প্রায় কাছাকাছি। আপনারা এটা করোনা হয়েছে বলে দেখে ফেলছেন, নাইলে কিন্তু অন্যান্য জায়গায় হলে আরো দেখতে পাচ্ছেন। জি জি স্যার, আমি আবার আসবো আপনার কাছে। আমি অধ্যাপক ডক্টর এবিএম আব্দুল্লাহ স্যারের কাছে একটু জানতে চাই, ভাগ্যিস করোনা হয়েছিল। করোনাটা আসলে স্বাস্থ্য খাতেও একেবারে এই সেক্টরেও করোনার কি বলবো আঘাত বা আছড় হয়েছে। তা না হলে আমরা আসলে বুঝতেই পারতাম না যে নিঃশ্বাস নিতে পারছে না এই স্বাস্থ্য মন্ত্রণালয়। লিডারশিপের কথা বললেন, এবং এখানে এই লিডারশিপ নিয়েই তো এক ধরনের কারাকারি। এইটা স্যার, আপনি একজন আমাদের সবার অভিভাবক, একজন সিনিয়র চিকিৎসক, স্বাস্থ্য খাতে কি এইটা দিনের পর দিন 30 বছর 32 বছর বা 40 বছর ধরে এগুলা হয়ে আসাটা কাঙ্ক্ষিত কিনা, এবং কেন আপনারাই বা এটা নিয়ে কখনো কোনো কথা বলেন নাই? ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে, তো আগস্ট মাস শোকের মাস। আমি এই মাসে আপনি জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা হাসান মুজিব এবং তার পরিবারের যারা শহীদ হয়েছেন, আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়াও অলরেডি যারা আমাদের ছেড়ে চলে গেছেন এই করোনায়, আমার সহকর্মী, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, অনেক বিশিষ্ট ব্যক্তি, আর নাম উল্লেখ করলাম না, উনি কিন্তু আমাদের মাঝে নাই, করোনায় আক্রান্তে তারা মারা গেছেন। আমি তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সাথে অনেকে কিন্তু এখনো, আমি অনেক রোগী দেখি ওই আক্রান্ত হয়ে তারা মৃত্যুর সঙ্গে লড়ছেন, অনেকে আক্রান্ত, আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আপনি যে কথাটা বললেন স্বাস্থ্য খাতের যে সম্বন্ধে যে কমপ্লেইন গুলা, এটা আসলে নতুন না। আমি স্বাধীনতার পর থেকে কিছু কিছু দেখছি, তাদের যে অদক্ষতা, সমন্বয়হীনতা বা ধরেন দুর্নীতি বা কত, এরকম তো কমপ্লেনের শেষ না। এটা আসলে নতুন নয়, এটা চলছে, আগেও ছিল, এখনো আছে। তো যে কথাটা আপনি বললেন, আপনার সঙ্গে সুমিলে আমি বলতে চাচ্ছি, স্যার এখানে রাজনীতিকরণ মানে এই চিকিৎসকদের মধ্যে যে নানা রকমের রাজনীতির দলের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকদের দল, স্বাস্থ্যকর্মীদের দল ইত্যাদি, সেগুলো অনেকখানি দায়ী নয়? মানে এটা তো একটা প্রফেশনাল গ্রুপ, চিকিৎসা তো একটা অন্য ব্যাপার, সবার উপরে মানুষ। জি 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 ঠিকই বলছে, সবই তাই। মানে একটা জিনিসে তো এটা হয় না, অনেক কিছুর মধ্যে জড়িত। পলিটিক্যাল বলেন, দল, এসব তো আসলে জানেন, সব নতুন করে বলতে চাচ্ছি না। তবে যেটা বলছিলেন আপনি, এই করোনা এসে সব এগুলোকে উন্মুক্ত করে ফেলছে। না স্যার, আমি ওখানে আপনার কাছে জানতে চাইবো স্যার, নতুন করে বলতে চাচ্ছি না মানে কি, পুরনো করে কবে বলেছেন আপনারা এগুলো নিয়ে? আগে কবে বলেছেন? যদি না বলে থাকেন তাহলে কেন বলেন নাই? সবার তো সেটাও একটা কথা, সেটাও আমি আসতেছি পরে। যে কথাগুলো বললেন, আমার তিনজন যে কথাগুলো বললেন, মাসুদ কামাল ভাই, আমাদের রশিদ মাহবুব স্যার, রিদওয়ান, সবার সঙ্গে আমি একমত। আমাদের রশিদ মাহবুব স্যারের সঙ্গে একটু আমি দ্বিমত পোষণ করি। উনি বলছে যে ব্যাকটেরিয়া, আসলে যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্যারাসাইট সবকিছুই এটা একটার দ্বারা হয় নাই, এই কিছুর মধ্যে জড়িত কিন্তু হয়ে গেছে এবং দিনের চলে আসছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যেগুলো চলছে তো চলছেই, কিন্তু কারো দ্বারা হয় না, সবাই চলে আসছে, করে যার যার মধ্যে করে গেছে। তবে হ্যাঁ, এটা থেকে যে একেবারে যে সবগুলো কথাবার্তা সবার কথা একটু বেশি হতাশা ব্যঞ্জক, আমি আসলে এতটা হতাশার কথা বলতে চাচ্ছি না। খারাপ সেগুলো তো অবশ্যই করছে না, সবার সঙ্গে আমি একমত। তারপরে আমাদের স্বাস্থ্য খাতে একেবারে যে কিছু হয় না, এটা কিন্তু বলা ঠিক হবে না। আমাদের স্বাস্থ্য খাতের ভালোর দিক তো এটাই যে আজকে আপনারা কথা বলতে পারছেন বা বলছেন, এতদিন কেন বলেন না? আমরা বলি একজন চিকিৎসক, একজন অধ্যাপক এবিএম আব্দুল্লাহ মানে ন্যায় আর অন্যায়টা বলবেন স্বাস্থ্য খাত নিয়ে, মানুষের চিকিৎসা নিয়ে, সেটাতে তো ভয় পাওয়ার কিছু নেই। আপনার তো চাওয়া আর পাওয়ার কিছু থাকার কথা নয়। আপনি জাতির একটা এসেট, এখানে আপনাকে কোন দল কি দিল সেটার দিকেও তো আপনার তাকানোর কোনো কথা ছিল না। তাইলে লিডারশিপের কথা যখন বলছি, আপনারা কি কখনো দাঁড়িয়ে এগুলো নিয়ে কথা বলেছেন কিনা?
এমন একটি মন্ত্রণালয়, এমন একটি খাত যেখান থেকে ধরেন 96 সালে মন্ত্রিত্ব থেকে সরে গেছে সেমন মন্ত্রীও তার প্রভাব দিয়ে এটাকে চালায়। তো সেগুলো নিয়ে আপনারা কখন কথা বলেন? এইভাবে তো সেটা ঠিকই বলছেন। আসলে যখন এই যে আপনারাও যেমন বলছেন, মিডিয়ারা আপনারাই কি এত কথাবার্তা বলছেন আজকে যেভাবে বলতেছেন, আপনারা এত 20-30 বছর করতে পারতেন। এখন তো মিডিয়ার জামানা, মিডিয়া কত কিছু। স্যার আমরা কিন্তু ডিফেন্ড করব, স্যার আমরা কিন্তু একটু ডিফেন্ড করব। আমি জানি, আমি পয়েন্টটা শেষ করি। আমার কথা হলো যে আপনারা মিডিয়া যে সুন্দর সুন্দর কথা বলছেন বলে তো আমরাও আগে যেতে পারছি আপনাদের সাথে। এবং আমি মনে করি আপনার যে করোনা আসে, আপনারা তো কত কথা বলছেন, উদ্বুদ্ধ করছেন, মানুষের স্বাস্থ্য সচেতনতা করছেন, এবং আপনাদের সে সুর মিলে কিন্তু আমরা কথা বলার সুযোগ কিন্তু পাচ্ছি। এটা আমি কিন্তু অস্বীকার করছি না। হ্যাঁ, যেগুলো আছে এগুলো আছে। তবে আমি একটা কথা যদি বলতে চাই, আমরা শুধু দুষ্টাই বলে বেড়াবো এটাও ঠিক না, আমাদের কিন্তু মূল্যায়ন করার দরকার আছে। স্বাস্থ্যখাতে একেবারেই কিছু হয় না এটাও ঠিক না, অনেক কিছু হয়ে গেছে। আমরা ধরেন মাতৃ মৃত্যু, শিশু মৃত্যু, ভ্যাকসিন বলেন, দেশে অনেক চিকিৎসাও কিন্তু হয়, হার্ট বলেন, কিডনি বলেন, নিউরো, একেবারেই হয় না তা না। হ্যাঁ, প্রত্যাশা অনুযায়ী আমরা হয়তো অতটা করতে পারি না, এটা কিন্তু অস্বীকার। এই যে কমিউনিটি ক্লিনিক বলেন, এটা তো গ্রামের দুর্বল কিছু স্বাস্থ্য দিচ্ছে, 100% আমরা পারি না। অবশ্যই কিছু কিছু করি, একেবারেই মানে তা কিন্তু নয়, অনেক কিছু কিন্তু হচ্ছে। এবং হয়েছে বলেই আমাদের গড় আয়ু কিন্তু এখন 72.8 এভারেজ, মেয়েদের একটু বেশি, পুরুষদের একটু কম। না হলে আয়ু কিন্তু এত বাড়তো না, এটা ঠিক। যেটা আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ, আমাদের দুর্নীতি, অদক্ষতা, অযোগ্যতা, সমন্বয় বা চুরি চামারি সবই আছে। এই চুরি খাইয়ে দেও কিন্তু আমরা যা করতে পারছি কিছুটা করছি। চুরি না হলে আমরা আরো অনেক ভালো কিছু করতে পারতাম। এটাও কিন্তু আমাদের মনে হয় করতেই হবে। স্যার একজন মানে আমাদের বরেণ্য একজন চিকিৎসক হিসেবে আপনি এটাতে কি খুশি যে চুরি চামারি খায়া টায়ার তারপরে টাকা ফেরত দেওয়ার পরেও আমরা ধরেন ভ্যাকসিন হিরোর পুরস্কার পাই, আমরা মাতৃমৃত্যুতে আমরা আমাদের এসডিজির লক্ষ্যমাত্রা আগে অর্জন করি ইত্যাদি, এটাতে আপনি তৃপ্ত? আমি তৃপ্ত পুরোপুরি না, কিছুটা তো তৃপ্ত বটেই। আমরা তৃপ্ত তো হতেই হবে, নাহলে আমরা কেমন? অবশ্যই তৃপ্ত কিছুটা। তবে আমি 100% তৃপ্ত কথা বলছি না, আমরা কিছু তো অর্জন করছি। আমি শুধু এটা বলতে চাচ্ছি আমাদের অভিজ্ঞতা বলেন, অদক্ষতা বলেন, আমি যে কথা বলতে পারি নাই, পাশাপাশি আমাদের কথা হলো যেটা ভালো আছে এটাও বলেন, আর খারাপটাই শুধু বলবেন, এটাও ঠিক। জি জি স্যার, নিশ্চয়ই। জি স্যার, ভালোগুলো তো মানে ভালোভাবে ফলাও হয়। জি, আর আপনি যেটা বলছেন যে আমরা এতদিন বলিনি, আমাদের একটা মানে সীমারেখা আছে। আমরা যেমন ধরেন নেগলিজেন্সের কথা, মাসুদ কামাল নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে ডাক্তারি বিষয়ে, ডাক্তারি নানান কিছু, এগুলো আমরা যখন লিখব তখন এটাকে জাস্টিফাই হবে না যতক্ষণ পর্যন্ত না আপনারা কেউ এটার পক্ষে অথবা বিপক্ষে বা আমাদের সাপোর্টে, আমাদের লেখার সাপোর্টে আপনারা কথা না বলবেন। আপনারা তো কখনো, চিকিৎসকেরা তো কখনোই এইসব নিয়ে কখনো বলেন না। আমরা এখনো তো একটা নেগলিজেন্স নিয়ে একটা কোনো বাংলাদেশে রিপোর্ট হয়নি যেখানে একজন চিকিৎসকের নেগলিজেন্সের বিরুদ্ধে আরেকজন চিকিৎসক কথা বলেছেন অন ক্যামেরা টেলিভিশনে। সে অভিজ্ঞতা তো টিভিতে আমাদের সাংবাদিকদের আছে। সো আমাদের সাংবাদিকতার তো কিছু কি বলবো সীমারেখাও আছে, যেটা আপনারাই করে দিয়েছেন, এই নিয়ম কানুনের মধ্যেই করে দিয়েছেন। মাসুদ কামাল একটু যোগ করবেন কিনা? স্যার আপনি আরো অনেক পয়েন্ট বলবেন, আপনার কাছে আরো অনেক অনেক প্রশ্ন আছে, আমি একটু মাসুদ কামালকে সুযোগ দিতে চাই। এখানে আমি একটা কথা বলি, জিনিসটা হলো কি, দেখেন আসলে স্বাস্থ্য খাতটাকে আপনি সুস্থ রাখতে চান, তাই না? এখন এই সুস্থতা যে আপনি রাখবেন, স্বাস্থ্য খাতটা অসুস্থ হলো কেন, এটা কি আমরা চিহ্নিত করতে পেরেছি? এটা হলো মূল পয়েন্ট আমি মনে করি। যেমন ধরেন আমি একটা কথা বলি, মানুষের তো কিছু মানবিক ব্যাপার স্যাপার আছে না, কিন্তু এটা তো পুরনো রোগ, আপনারা সবাই বললেন। পক্ষে কিন্তু হ্যাঁ, রোগটা পুরনো, রোগটা তো পুরনো, ধারাবাহিকতা, এর উত্তরাধিকার ইত্যাদি এগুলো তো বললেনই। ওকে, তাহলে কেন আমি বলছি যে ওই তখনই রোগটা হয়েছিল কেন, এখনো রোগটা চলছে কেন? এটা আমার যে বিবেচনা সেটা হলো কি, আমি যেটা মনে করি সেটা হলো কি, আমি এই জন্য দায়ী করব মূলত আমলাতন্ত্রকে। মূলত আমলাতন্ত্রের কারণে আমাদের স্বাস্থ্য খাতের আজকের এই দুরবস্থা। আমি একটা উদাহরণ দেব আপনাকে, সিম্পল একটা উদাহরণ দেব বলি।
এই যে নতুন একজন ডিজি আপনি নিয়োগ করলেন, নিয়োগ করার পর হঠাৎ করে আপনি খেয়াল করলেন আরে এটা তো মানে ফার্স্ট গ্রেডের একজন অফিসারকে দিয়ে করতে হবে, উনি তো থার্ড গ্রেডের অফিসার, তাহলে কি করা যায়? এক সপ্তাহ পরে আপনি তাকে আবার ভারপ্রাপ্ত ডিজি করলেন, ডিজিগনেশনটা চেঞ্জ করে দিলেন যে উনি তো ডিজি হতেই পারেন না। আচ্ছা, আমাদের এখানে ফার্স্ট গ্রেডের অফিসার আর ছিল না, সেকেন্ড গ্রেডের অফিসার ছিল না, উনি থার্ড গ্রেডের, ওনাকে প্রমোশন দিয়েও ফার্স্ট গ্রেড করা যাচ্ছে না, তাহলে ওনাকে আপনি ভারপ্রাপ্ত করে রাখলেন। এই যে ছিল কি ছিল না, অথবা থার্ড গ্রেডের অফিসারকে করা যায় না, ওনাকে যে করা হলো, এই কাজটা কিন্তু কে করেছেন? এটা কি ডাক্তার করেছেন? করেননি, কিন্তু আমলারা করেছেন। তো যারা করেছেন তারা কি জিনিসটা জানেন না? জানেন না, অথবা বুঝেন না, অথবা জেনে বুঝে ইগনোর করেন, ইগনোর করার মতো দুঃসাহস দেখান দেখান। এবং আনফরচুনেটলি এই লোকগুলো হলো স্বাস্থ্য খাতের বাবা মা, এরা হলো বাপ মা। আমি আরেকটা কথা বলি আপনাকে, একটা মানে আপনার N95 মাস্ক দিতে হবে, আপনি একটা জেনেতন মাস্ক দিয়ে দিলেন, ডাক্তারকে দিয়ে দিলেন। এই যে বিতরণটা, এটা যদি একজন আমলা না করে একজন ডাক্তার করতো, একজন ডাক্তার কোনো অবস্থাতেই এই N95 মাস্ক দিয়ে দুর্নীতিটা করতে পারতো না। সে ভাবতো আমার একজন স্বজাতি, আমার দেশের মানুষ, আমি জানি এটা দিলে পরে কি হবে, কিন্তু আমরা কিন্তু জানার দরকার নাই। আমরা সাহেব দেখতেছেন আমার পার্সেন্টেজটা কত, আমি কত পার্সেন্টেজ কমিশন পাবো, উনি এটা দেখছেন। যে কারণে আমি পার্সোনালি মনে করি যে যতদিন পর্যন্ত এই স্বাস্থ্য খাত সহ বিভিন্ন প্রফেশনাল খাতগুলো, সেক্টরগুলো যতদিন পর্যন্ত পেশাজীবীদের নিয়ন্ত্রণে না আসবে, বলেন আজকে আমাদের দেশের স্বাস্থ্য খাতে কি হবে না হবে, মেশিন কেনা হবে, কোনটা কেনা হবে না, কে নিয়ন্ত্রণ করছে? আমরা নিয়ন্ত্রণ করছি। আজকে আমাদের স্বাস্থ্য খাতের সচিব কে? ওনার স্বাস্থ্য খাত সম্পর্কে কি অভিজ্ঞতা আছে? উনি আগে ভূমির নিয়ে কাজ করতেন, উনি এখন স্বাস্থ্যের মা বাপ হয়ে গেছেন। উনি যা বলবেন সেটাকে প্রত্যেকটা ডাক্তারকে, স্বাস্থ্য অধিদপ্তরের প্রত্যেকটা লোককে ইয়েস স্যার বলতে হবে, না বললে উনি ডিজিও থাকতে পারবেন না, কিছুই থাকতে পারবেন না। তো এই যখন অবস্থা, তখন আপনি এই মাথায় এই সমস্ত লোককে রেখে আপনি প্রত্যাশা করবেন আমার স্বাস্থ্য খাত সুস্থ হইয়া 100 মিটার স্প্রিন্টে দৌড় দিয়ে ফাস্ট হয়ে যাবে, হবে না রে ভাই। আমলাতন্ত্রের কয়েকজন লোক, আমরা তো বলছি চক্রের কথা, এবং এই চক্রের মধ্যে প্যারাসাইট, উপপ্যারাসাইট, আরো অনেক কিছু আছে যারা যা দ্বারা প্রভাবান্বিত। মাসুদ কামাল, আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, মিস্টার ফর 15%, তারপর থেকে নানান পার্সেন্ট, আর ওই 15 এর মধ্যে আর নাই 100%। যখন নাকি প্যারাসাইটদের দখলে চলে যায়, তখন আর আসলে আপনি কাকে দোষ দিবেন? আমি রাজনীতিকে দোষ দিবেন? স্বাস্থ্য, হ্যাঁ রাজনীতি দোষ আছে, রাজনীতি দোষটা আছেই। আমি ওই রাজনীতি দোষে একটু আগে যাচ্ছি, আরেকটা বলে দিই। আমি স্বাস্থ্য অধিদপ্তরের একজন কেরানি ছিল আফজাল, 15,000 কোটি টাকা সে এখান থেকে কামিয়েছে। আচ্ছা, একটা কেরানির পক্ষে কামানো সম্ভব যদি চেইন, তারা চোরের যে চেইন অফ কমান্ড, চুরির যে চেইন অফ কমান্ড, যদি ওইটা যদি তাকে হেল্প না করতো, সে পারতো। সে যদি 15,000 কোটি টাকা কামাই থাকে, তাহলে যারা তাকে, সে তো কোনো সিগনেটারি অথরিটি বলতো না, তাহলে যারা কাজটাকে করে দিয়েছে তারা কত কামিয়েছে। আর যে বললেন রাজনীতি, এই যে আব্দুল্লাহ ভাই এখানে আছেন, আমি আব্দুল্লাহ ভাই সম্পর্কে একটা কথা বলি। উনি কত বছর, ওনার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে থাকতে হয়েছে ওনাকে, কেন? উনি বিএনপি আমলে প্রমোশন পান নাই কেন? ওনার কি যোগ্যতা ছিল না? হঠাৎ করে যোগ্য হয়ে গেলেন, তো হলো না কেন? একই ঘটনা কি এখন ঘটছে না? এখন এই আওয়ামী আমলে অনেক বিএনপি করে বলে এই অপরাধে তার প্রমোশন আটকে আছে না? আছে তো, সবাই তো ভুক্তভোগী। যারা সরকার, কে ভুক্তভোগী না? আব্দুল্লাহ ভাই ভুক্তভোগী না? উনি বুকে হাত দিয়ে বলুক, উনি ভুক্তভোগী। কি হয়েছে? উনি কি করতে পারছেন ওই সময়ে? উনি চুপচাপ বসে থাকছেন, সহ্য করতে। ওনার জুনিয়ররা ওনার উপরে উঠে গেছে, হয়ে গেছে, তো কি হয়েছে? এই দেশে এটাই চলছে। রাজনীতি বলেন, আমলাতন্ত্র বলেন, আমলাতন্ত্র রাজনীতিকে দিয়ে এই কাজগুলি করায়, করে বলে স্যার আপনারা কিছু নেন, আমরা কিছু নেই। আর পেশাজীবীরা এই বসে বসে মার খাবে, দোষ হয় পেশাজীবী, আর সচিব প্রমোশন পায়, এই তো হয়। যে এই শুধুমাত্র করোনা কাল এলো বলেই আর এরকম হচপচ N95 আর পিপি ইত্যাদি নিয়ে দুর্নীতি হলো বলেই আমরা কি এগুলো জানলাম, নাকি এগুলো একটা পুরনো গল্প এবং আমরা নতুন করে আবার হয়তো এরকম প্রকাশ্যে বলছি?
এবং এটা এবং আগেও আমরা চর্বিত একটা চর্বণ। লোকের অসুখ, জি শুনেন আমি বলি আপনাকে, ধরেন একটা লোকের পায়ের মধ্যে পা ভর্তি ঘা, ঠিক আছে, পানির কারণে তাকে লুঙ্গি তুলতে হয়েছে, ঘাগুলি বেরিয়ে পড়ছে, এতদিন লুঙ্গি নিচে ঢাকা ছিল রে ভাই, এইটা হলো ঘটনা। ঘা আগেও ছিল, আচ্ছা কিন্তু পানির কারণে একটু লুঙ্গিটা উঠাইছে, ঘাগুলি দেখতেছেন, আমরা আচ্ছা। চিৎকার করতেছি। আচ্ছা ঘটনা তো আগেও ছিল রে ভাই, মানে ও এটা যত তুলবে তত ঘা। আচ্ছা এই ঘা কি মলমে সারবে নাকি এটাকে কেটে ফেলতে হবে? আমাদের কি এখানে আসলে তিনজন ডাক্তার সাহেব আছেন, ওনারা বলুন। হ্যাঁ, চিকিৎসকরা বলুক ঘা আসলে কিভাবে সারবে, ঘায়ের প্রেসক্রিপশন কি? একটা ছোট্ট বিরতির পরে। সুস্থ থাকুক স্বাস্থ্য খাত, এই অনুষ্ঠানে আমরা কথা বলছি। সাংবাদিক মাসুদ কামাল যে কথাটি বলছিলেন যে আসলে আমরা গা বাঁচাতে গিয়ে পা দেখাচ্ছি, ঘা দেখাচ্ছি, এই ঘায়ে কি মলম লাগবে নাকি অপারেশন লাগবে নাকি ফেলেই দিতে হবে, সেটা প্রশ্ন ছিল। চিকিৎসকেরা এটার প্রেসক্রিপশন দিবেন। ইতোমধ্যে অর্থোপেডিক বিশেষজ্ঞ অবশ্য যোগ দিয়েছেন, তিনি অপারেশন করে হাত পা কেটে ফেলার পক্ষে কিনা সেটা আমরা একটু শুনবো। অধ্যাপক ডক্টর আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা ইউনিভার্সাল মেডিকেল কলেজের রিসার্চ প্রধান অধ্যাপক ডক্টর রিদওয়ানুর রহমানকে পেয়েছি। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর ABM আবদুল্লাহকে আমরা এতক্ষণ ধরে শুনছিলাম। জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলনের সভাপতি রশিদি মাহবুব আমাদের সঙ্গে আছেন। আমরা একটু চিকিৎসকদের কাছ থেকে একটু শুনে নিতে চাই, এই ঘায়ের ওষুধ কি? অধ্যাপক একটু অন্যভাবে যাব, যদি পারমিট করেন অন্যভাবে যাব। প্রথম কথা হচ্ছে যে স্বাস্থ্য খাতের যে ঘাটটা উন্মোচন হয়েছে, এটাতে চিকিৎসকরা কতটুকু দায়ী আমি জানি না। চিকিৎসকরা কিন্তু সরকারকে সবসময় অ্যাডভাইস করে আসছে। আপনি যদি একটু কাগজপত্র ঘাটেন, দেখবেন 2000 সালে একটা স্বাস্থ্য নীতি করে দেওয়া হয়েছে, ওইটা আবার আপডেট করেছে 2010-এ। কিন্তু যারা আমলাতন্ত্রে আসছে তারা কিন্তু এগুলো জানেও না, পড়েও না। এখন প্রশ্ন হচ্ছে, জনগণের প্রত্যাশাটা যখন বেশি হয়ে যায় তখন আমাদের পক্ষে কিছু করার থাকে না। আমি যাচ্ছি আগের থেকে, চিকিৎসকরা কিন্তু সরব সবসময় ছিল, কিন্তু চিকিৎসকরা সরবের সময় একটা সময় পর্যন্ত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ডেফিনেটলি এই পারপাস গুলো সাথ করতো, কিন্তু পরবর্তী এককালে আমরা এটা ওইভাবে দক্ষতা অর্জন করি নাই। কিন্তু আপনারা মিডিয়াও কিন্তু অনেক সময় অনেক অসংলগ্ন জিনিস তুলে আনছেন, কিন্তু তারও কিন্তু কোনো কিছু আপনারা পান নাই। সুতরাং এটার কিন্তু ব্যর্থতা, যেটা আমরা বলি, এটা কিন্তু সম্মিলিত ব্যর্থতা এদেশের জনগোষ্ঠীকে সেই জায়গায় নিয়ে গেছে। এখন এগুলো দোষারোপের ব্যাপার না, অ্যাচিভমেন্ট কিন্তু আমাদের কম নাই। পার্টিকুলারলি যদি আমরা পাবলিক হেলথে বলি, পাবলিক হেলথে আমাদের মর্টালিটির কথা বলেন, ইমিউনাইজেশনের কথা বলেন, যে অন্য অনেকগুলো জায়গা আছে, আমরা কিন্তু গ্লোবালি আমরা এখানে অনেক অ্যাচিভ করেছি। কিন্তু মেডিকেয়ারটা নিয়ে হচ্ছে এখানে প্রবলেম। এই প্রবলেমটা কখন থেকে দাঁড়ালো? যখন গ্লোবালে আপনারা নিউ লিবারাল ইকোনমিক সিস্টেম চালু করলেন, তখন কিন্তু ফান্ডাররা, ডোনাররা এসে বললো যে এটা প্রাইভেট সেক্টরে দিয়ে দেন। প্রাইভেট সেক্টরে যখন দিলেন তখন কিন্তু পাবলিক সেক্টরটা অটোমেটিক্যালি মার খেয়ে গেল। সেবা নেওয়ার দামে ওখানে রইল না কিছু। এমপ্লয়মেন্ট দেওয়া হলো, বিভিন্ন রকমের বিল্ডিং তৈরি হলো, কিন্তু কার্যকর করার কোনো ব্যবস্থা কিন্তু নেয়নি। এবং আপনারাও এটা জানেন, আমরাও জানি। আজকে যখন আপনাদের দরকার পড়ছে চিকিৎসা নেওয়া, তখন গিয়ে দেখছেন তো ওখানে কিছুই নেই, ল্যাট্রিন ভাঙ্গা, পর্দা নাই,
এগুলো কিন্তু সবসময় আপনারা দেখছেন। আরেকটা কথা আপনি বলেছেন যে সেটা হচ্ছে যে আমাদের নেগলিজেন্স মেডিকেল সায়েন্সে কিন্তু একটা একটু বিরক্ত করি রশিদি মাহবুব। একটা শেষ করি। হ্যাঁ, না ওই যে আপনি বলেন। একটু বিরক্ত করি, ওই যে পর্দা নাই, ল্যাট্রিন ভাঙা ইত্যাদি, এটাও চোখে পড়তো না যদি করোনার মধ্যেও যদি ফ্লাইটগুলো চালু থাকতো আর হুটহাট করে যে কেউ সিঙ্গাপুর আর ব্যাংকক যেতে পারতেন, তাইলেও হয়তো বা এই স্বাস্থ্য খাতের অসুস্থতাটা এত স্পষ্ট করে আমরা বলতে পারতাম না। জি। আর যেটা বলছেন যে আমি আপনাকে 2000 সালের বা পরবর্তী ঘটনাগুলো বলি। আমরা সবসময় বলছিলাম যে স্বাস্থ্য যেহেতু যেই থাকুক না কেন, সরকারকে একটা অ্যাডভাইজারি কমিটি যদি করে দেয়, তারা কিছু এখানে আপনার অ্যাডভাইস দিতে পারে। কিন্তু তখন আমি নিজে ব্যক্তিগতভাবে সেখানে প্রতিরোধের সম্মুখ হয়েছি ও আমাদের সাথে মন্ত্রণালয় ভাগ করতে চান। সুতরাং এখানে কনসেপশন গুলো কিন্তু বিভিন্ন রকমের। সুতরাং হয়নি তা না, কিন্তু সম্মিলিতভাবে এই ব্যর্থতার দায়িত্ব আমার। এখন এই ব্যর্থতা নিয়ে চুলচেরা না করে হাউ ক্যান উই রিবিল্ড, কারণ এই সুযোগে যদি আমরা রিবিল্ড না করতে পারি তাহলে কিন্তু আবার সেই একই ঘটনার চক্রে আমরা পড়ে যাব। সুতরাং আমি মনে করি যে আজকে মিডিয়ার যে দায়িত্বটা সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে হাউ টু রিবিল্ড ইট, এই অ্যাডভাইস গুলো মন্ত্রীর কাছে দেওয়া যায়, কারণ এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অনেক আছে। সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যারা আছে তারা কিন্তু এত সহজে আমাকে ছাড়বে না বা স্বাস্থ্য খাতকে উন্নত করতে দেবে না, কারণ এখানে সোনার ডিম পাড়া হাঁস আছে। সুতরাং এই জায়গাটাতে যদি সম্মিলিতভাবে হই তাহলে দেশের জনগণেরও লাভ, আমরাও কাজ করে আরাম পাবো, জনগণও তার প্রত্যাশিত চিকিৎসা পাবো। জি স্যার, একটু আগেই তো বললেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ সুপারিশ দিয়ে এসেছি, আমাদের কথা কে শুনে। এখন যদি হাউ টু রিভিল ইট, এটা নিয়ে যদি আমরা সম্মিলিতভাবে, আপনারা নানান পরামর্শ দেবেন, আমরা মিডিয়াতে তুলে ধরলাম, এবং কথার কথা ধরেন আজকে তো আপনারা অনেক কথা বলছেন, এর মধ্যে কিছু পয়েন্ট আছে যেগুলো নোট করে রাখবেন, যেগুলো নিয়ে আসলে যারা আসলে এই স্বাস্থ্য খাতের সুস্থতা চান তারা হয়তো কাজ করবেন, প্লেস করবেন। কিন্তু ওই যে শেষ কথা, কে শুনে কার কথা, কে শুনবে কে? আবারও হয়তো 10 বছর পরে একই জিনিস নাড়াচাড়া করব কি না, এরকম একটা চক্রে তো আমরা পড়েই আছি, শুধু স্বাস্থ্য কেন, সব সেক্টরেই। আমি মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর আমজাদ হোসেন কি একটু এখানে মন্তব্য করবেন কিনা, আমি আপনাকে দেখতে পাচ্ছি। আপনার অডিওটা একটু আনমিউট করেন, অডিওটা শুনতে পাচ্ছি না। জি আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে তাই না? জি ওকে, থ্যাংক ইউ সো মাচ মুন্নিশা আপু, আপনি আমাকে স্মরণ করেছেন। আসলে আমি তো বেসিক্যালি সার্জন, উনিও সার্জন। আমাদের রশিদে মাহবুব স্যার আমাদের খুবই সম্মানীয় ব্যক্তি, উনি অনেক কথা বলেছেন, সবসময় বলেই গেছেন, বলেই যাচ্ছেন, এবং আমি সম্পূর্ণভাবে একমত যে আমাদের স্বাস্থ্য খাতে কখনোই নজর দেওয়া হয়নি, যেটিকে মানে পাবলিক প্রাইভেট সেক্টর, আমি বলবো যে পাবলিক সেক্টরটাও যেমন গুরুত্বপূর্ণ তেমনি প্রাইভেট সেক্টরটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই 17-18 কোটি মানুষের জন্য সরকার সবাইরে দাঁড়ে দাঁড়ে স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দিবে এটি আশা করা সম্ভব না। সেখানে আমাদের কিছু কাঠামোগত একটা দরকার ছিল পরিবর্তন আনার ড্রামেটিক্যালি, যেটি আমি বলবো ওনার সঙ্গে এবং আপনার সঙ্গে একমত, যে এই যে একটু আগে বললেন যে ফ্লাইট করতে থাকলে তাহলে আমাদের সবাই দৌড়াতো, এবং আমি যে রোগীদের কতবার বলি যে আপনারা কি কারণে বাইরে যাচ্ছেন, এবং আপনাদের এই যে বাইরে যাওয়ার যে টেন্ডেন্সিটা, কেউ বলে যাই একটু ঘুরে আসলাম, ডাক্তার দেখায় আসলাম, এবং আমাদের এই যে বড় বড় যারা সচিবরা বা আমাদের যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন বা বিভিন্ন রকমের যারা এগুলো ম্যানেজ করছেন, সবাই কিন্তু তাদের টেন্ডেন্সি হলো যে আমি আমার চিকিৎসাটা বাইরে যেয়ে একটা অজুহাত খুঁজে বাইরে থেকে নিয়ে আসি। আমাদেরও আছে সমস্যা, আমাদের আছে, নাই তা নয়, কিন্তু আপনাকে তো প্রশিক্ষণ দিতে হবে। আপনাকে যদি প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক তৈরি করেন, নার্স তৈরি করেন, সেট আপ তৈরি করেন, হসপিটাল তৈরি করেন, তাহলেই আপনি বলতে পারবেন যে বাইরে যাওয়ার আমাদের সবাই মিলেই আমরা একটা প্রচেষ্টা নিয়েছি। আজকে দেখুন মুন্নিশা, আপনার মনে আছে আপনার সঙ্গে আরেকটা প্রোগ্রাম করতেছিলাম, সেখানে এই আমারই বন্ধু বরেন চক্রবর্তী আমার জুনিয়র, এবং আমাদের এই আব্দুল্লাহ, আমি আমার ক্লাসমেট, এই যে আপনি বলছিলেন যে কেমন আছে আমাদের ডক্টর
আমাদের হলো মির্জা নাজিম উদ্দিন, যিনি চলে গেলেন কিছুদিন আগে। দেখুন এই যে দুঃখজনক ঘটনা, আজকে 100 জন ডাক্তার চলে গেলেন, এবং আমাদের সবচেয়ে আরো খারাপ লাগে যখন এটা কেন যাচ্ছে, কি কারণে যাচ্ছে, ডাক্তাররা এফেক্টেড হচ্ছে বা আমাদের আরো অন্য প্রফেশনের লোকরা, তখন তো এটাকে আমাদেরকে খুবই ভীত করে তোলে। তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা আমি বলবো যে এটা কখনোই ঠিক হয় না, কোনো খাতেই আমাদের সম্পূর্ণ ঠিক মতো চালাতে পারি না। স্বাস্থ্য খাতটার জন্য আমি খুবই মর্মাহত যে এটি কখনোই আমরা ভালো মতো সমস্যা দেখা দেয়, ওই কিছুটা হয়। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট যখন বেড়ে যায় তখন আমাদেরকে ডাকা হয় যে আপনারা বসেন, কথা বলেন। সে 80 দশক থেকে বলে আসতেছি রাস্তার অ্যাক্সিডেন্ট নিয়ে। তারপরে কিছুদিন মিটিং সিটিং হলো, খাওয়া দাওয়া হলো, তারপরে আর যা আবার তাই হয়ে যায়। তো আমাদের এখনকার অবস্থাটা তাই, সারা বিশ্ব যেখানে ধুঁকছে সেখানে বাংলাদেশের মতো দেশ কোথায় বা যাবো আমরা? সারা বিশ্ব আসলে করোনা নিয়ে ঢুকছে, আর আমরা করোনা সেই আমরা মহামারীর মধ্যে নানা রকমের নানা দিক থেকে ভুগছি। আর এই স্বাস্থ্য খাতটা আমাদের কাছে একটু পরিষ্কার হলো এই করোনার সময়, যেটা বলছিলেন রিদওয়ান স্যার, যে ভেতরে যে একটা হলনেস, এইটা অন্তত আমরা একেবারে জনগণের সামনে পরিষ্কার হলো। আর একটু গায়ে লাগানো হচ্ছে হয়তো বা, তা না হলে অন্য সময় এটা নিয়ে কথাও বলা হতো না অথবা গায়ে লাগানো হতো না। যাই হোক, আমরা এইসব বিষয় নিয়ে আরও বিস্তারিত শুনবো। অধ্যাপক ডক্টর রিদওয়ানুর রহমান কথা বলবেন, অধ্যাপক ডক্টর ABM আবদুল্লাহ স্যার আপনার কাছে তো এই যে হাউ টু রিবিল্ড যে প্রস্তাবটা বললেন রশিদি মাহবুব স্যার, সেখানে তো আপনার অনেক পরামর্শ দরকার আছে। একটা ছোট বিরতির পরে বাকিগুলো শুনে নেব। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা সুস্থ থাকুক স্বাস্থ্য খাত আমাদের আজকের শিরোনামে একেবারে শেষ ভাগে। অধ্যাপক ডক্টর ABM আবদুল্লাহর কাছ থেকে একটু জানতে চাই, তারপরে শুনবো আমি অধ্যাপক ডক্টর রিদওয়ানুর রহমান এবং রশিদি মাহবুব স্যারকে। আমরা কি ওই ঘায়ের ব্যাপারটাতে যাব, যে সেটাকে মলম লাগবে নাকি অপারেশন লাগবে, এই স্বাস্থ্য খাতকে আবারও যদি আমরা চাঙ্গা করতে চাই? জি স্যার। ঠিক আছে, এটাই বলতে আসলাম তখনই, যেটা বললাম যে করোনা এসে সবকিছু উন্মোচিত করে ফেলছে, যেটা মাসুদ কামাল বললো যে একবারে লুঙ্গি উঠে বোঝা যাচ্ছে ঘা আছে, তেমন এটা আগেও ছিল, করোনা এসে দেখাই দিচ্ছে, এই তো কথা। ওটা আমি আগেও বলতে চাচ্ছিলাম। এটা আপনি আমাকে বললেন যে আপনারা বলেন নাই কেন, আমরা বললেন, আমি তো ব্যক্তিগত ভাবে বললে সেটা তো অন্য কথা। সাংগঠনিক ভাবে রশিদ মাহবুব স্যার তো বললেন ডাক্তারদের বিভিন্ন দাবি আন্দোলন এগুলো কিন্তু করছে, করে নাই তা না। আর আমি যদি বলেন ব্যক্তিগত, আমি লেখালেখি মিডিয়াতে বলা এগুলো কিন্তু কম করে না, এগুলো করছি। তবে একটা কথা মনে রাখতে হবে, যেমন আমি তো রিটায়ার্ড, আমি যখন প্রফেসর অফ মেডিসিন, আমার কি কোনো এক্সিকিউটিভ পাওয়ার আছে? আমার কাজ কি? ওয়ার্ডে যাই, রুগী দেখি, ভালো করে দেখি কিনা সেটা নিয়ে অনেক কমপ্লেন, সেটা অন্য কথা। আমি রুগী দেখবো, ট্রিটমেন্ট দেবো, এটা হবে। কিন্তু রুগীদের কমপ্লেন কি দেখেন, ওষুধ নাই, খাওয়া দাওয়া ভালো না, বিছনা নাই, টয়লেট ভালো না, পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো কিন্তু আলাদা এক্সিকিউটিভ বডি আছে হসপিটালে, কিন্তু আমার কোনো পাওয়ার নাই। যেমন আমি চাইলেই অনেক কিছু করতে পারবো না। এটা কিন্তু এটা শুধু আমি বলতে আমার ব্যক্তি না, যে কোনো ডাক্তার বলেন, প্রফেসর বলেন, মেডিকেল বলেন, যাকেই বলেন, এটা তো তার হাতে পাওয়ার নাই। তো কথা বলবে, শুনবে না, তাহলে যাদের হাতে ক্ষমতা সব কিছু তাদের। আমার ওষুধ যে হসপিটালে সাপ্লাই, এটা তো আমার পাওয়ারই নাই। বললেও তো আমি তো যদি কারো ভিতরে যে কোনো লোককে চাইলে সরাতেও পারবো না, কিন্তু আমি চাইলেই পারবো না। যদিও মানুষ ডাক্তারকে দোষ দেয় বেশি, কারণ ডাক্তারকে তারা সামনে পায়, এই জন্যই ডাক্তার। এমনি দোষ আছে, ভালো করে দেয় না, কথা শুনে না, এক্সামিন করে না,
আননেসেসারি টেস্ট, এটা কিন্তু অন্য একটা সাইড। কিন্তু এক্সিকিউটিভ পাওয়ার ডাক্তারদের হাতে বলতে পারেন সামান্য তো না, একদম জিরো বলতে পারেন না, মাইনাস কিছুই না, আমি চালিয়ে করতে পারছি না। সেই জন্যই বলছি সরি ওটা ভুলে চলে গেছি ভাই। এখন যেটা করতে হবে সেটা হলো, হ্যাঁ আমরা তো আলোচনা করবো অবশ্যই, আলোচনা দরকার আছে। আমরা যখন জ্ঞানী ব্যক্তি সবাই মিলে আলোচনা করি তখন কিন্তু সত্য কথাটা বের হয়ে আসে। আমি যেটা বলছি যে ব্লেম গেম অনেক কিছু, পিছনের দিকে আর তাকাবো না, সামনে আগানো যায়। এই ব্যাপারে আমাদেরকে তো একটা কার্যকরী পদক্ষেপ নিতেই হবে, যেন কারণ আমাদের কার্যকরী পদক্ষেপ দেশের মানুষের স্বাস্থ্য সেবা তারা কেমন পাবে, কিরকম তবে দেশের মানুষ ভালো থাকবে না কেমন থাকে সেটা কিন্তু নির্ভর করে। যাদের পয়সা হলে, যেটা আপনি বললেন চলেই যেত, কথা সত্যই টাকা ধরলে মানুষ বিয়ের বাজার করতেও তো যায়, ইন্ডিয়া যায়, এখানে যায়, ওখানে যায়, আর শরীরের জন্য টাকা আছে, প্রচুর টাকা যেতে তো পারে, হিসেবে তো পারে, তো আমরা বাধাও দিতে পারবেন না। তো এগুলোর কথা সত্য, কথা হলো যে আমাদের স্বাস্থ্য খাতের আসলে যেটা বলছে এটা তো যুগ যুগ ধরে চলে আসছে, বছরের পর বছর। করোনা উন্মুক্ত করছে আমাদের এই যে দুর্নীতি বলেন, অদক্ষতা বলেন, অযোগ্যতা বলেন, চুরি চামারি বলেন, পিপির কথা তুললেন, এই যে মাস্কের কথা বলেন, এগুলো থেকে আমাদেরকে কিন্তু দ্রুত বের হয়ে আসতেই হবে। এবং যদি না আসতে তাহলে কিন্তু বিশ্বাস করছে না আমাদের। জি স্যার, আমরা অনেক খারাপের মধ্যে সব, মানে আমরা সবই হয়তো খারাপ খারাপ কথা বলছি, কিন্তু একটু করোনার প্রতিও আমাদের এক ধরনের কৃতজ্ঞতা, যে ভাগ্যিস করোনার কারণে এতটা উন্মুক্ত হলো, এতগুলো কথা বললাম। করোনায় অনেক মানুষ মারা যাচ্ছে, দুঃখ প্রকাশ করছি, পরিবারের সদস্যরা আক্রান্ত হচ্ছে ইত্যাদি, সেগুলোর নিয়েই তো আমরা আবার নিউ নর্মালের মধ্যে যাচ্ছি। নিউ নর্মালের কথা আপনারাই বলছেন। তাহলে কি আমরা এই স্বাস্থ্য খাতে কি এই করোনার কারণে যে উন্মোচন হলো, যেই ঘা, যেই দীর্ঘদিনের অসুখ, এই প্যারাসাইট, ব্যাকটেরিয়া ইত্যাদি দিয়ে যে একেবারে জর্জরিত অবস্থা, সেখান থেকে নিউ নর্মালের স্বাস্থ্য খাতটাকে একটু অন্যরকম হবে বলে আপনারা আশা করেন? যদি হয় বা তাহলে তো নিশ্চয়ই আপনারা যেটা বলছেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি, আমাদের কথা কেউ শোনে না, আপনারা আপনাদের কথা শোনানোর মতো কোনো ব্যবস্থাও নেবেন কিনা? আমি যদি এটা একটু ডক্টর রিদাউনুর রহমান স্যারের কাছ থেকে একটু শুনে তারপরে রশিদি মাহবুব স্যার আপনার কাছ থেকে শুনতে চাই। আনমিউট করতে হবে স্যার। স্যার আপনার অডিওটা আনমিউট করতে হবে। জি জি, শুনতে পাচ্ছি এখন। আমাদের মনে করেন তাদের যে স্কিল আছে ইন টার্মস অফ ডেলিভারিং হেলথ কেয়ার, এটা কিন্তু ভালো বলতে হবে, খারাপও আছে এখানে। যেমন মনে করেন এখন তো মানুষ বিদেশে যেতে পারছে না, এখন আর্মি হসপিটালে চিকিৎসা করছে, আর্মি হসপিটালে চিকিৎসাটা মানুষ বেটার মনে করতেছে, ইকুইভ্যালেন্ট টু ওয়েস্টার্ন, কিন্তু ওরাও কিন্তু বাংলাদেশের শিক্ষিত ডাক্তারই। কিন্তু আমার হেলথ সার্ভিসে যখন ঢুকছে তখন এখানে আর করা যাচ্ছে না, কারণ এখানে এমন, এটাকে বলে হেলথ সিস্টেম, যে আমি কিভাবে ডেলিভারি অফ হেলথ কেয়ারটা আমি করছি, এই ডেলিভারি অফ হেলথ কেয়ারে এমন কতগুলো বটলনেকস এখানে আছে। আমি একটা এক্সাম্পল দিই, যে মানে গ্রস এক্সাম্পল, যাতে সবাই বুঝতে পারে। সেটা হচ্ছে কতগুলা হাসপাতালে, উপজেলা হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে, কতগুলা হাসপাতালে ড্রাইভার আছে। তাহলে যেখানে হচ্ছে কি, একটা যেখানে অ্যাম্বুলেন্স আছে ওখানে ড্রাইভার নেই, ড্রাইভার আছে ওখানে অ্যাম্বুলেন্স নেই, তাহলে অ্যাম্বুলেন্স গুলো কিন্তু চলছে না। একটা অ্যাম্বুলেন্সে যদি একটা চাকা নষ্ট হয়, এটা 6 মাস পরে থাকতেছে, কারণ উপজেলার থেকে এটা মন্ত্রণালয়ে আসবে যে উনি চাকাটা ঠিক করবে কিনা, তারপর এটা ফেরত যাবে, যাওয়ার পরে চাকাটা ঠিক হবে। তাহলে হসপিটালে একটা কাগজ, মনে করেন প্রেসক্রিপশন লিখবে, এটা ওষুধ কোম্পানি থেকে নিচ্ছে অনেকে। তাহলে এই জিনিস ও কিন্তু চাইলেও পারে না, যে হসপিটালের ডিরেক্টর, উপজেলার কর্মকর্তা, উনি যদি চান যে আমি করবো, তাইলেও কিন্তু সে করতে পারতেছে না, ইন্টেনশন থাকলেও করতে পারছে না। তাহলে এই জায়গাটার প্রবলেমটা হচ্ছে এটা হেলথ সিস্টেম। তাহলে আমাকে একটা হেলথ সমাধানটা কি, আমরা বলি যে যদি ফরওয়ার্ড লুকিং করি, আমার সমাধান কি? সমাধান হচ্ছে উই নিড টু ব্রিং এ হেলথ সিস্টেম চেঞ্জ। এই হেলথ সিস্টেম চেঞ্জটা এমন ভাবে করতে হবে যেন এটা যেন ওয়াইজ ম্যান ইন দ্য প্রফেশন যারা আছে, কয়েকজন, এটা সবাইকে নয়, অনেক বড় 500 জনের একটা কমিটি করে দিলে কিন্তু কোনো কাজ হয় না। তাহলে একটা স্মল, একটা 1 জন বা 3 জন বা এরকম কিছু একটা কমিশন করে পুরা হেলথ সিস্টেমকে যদি রিঅর্গানাইজ করা না যায়,
উইথ ডিসেন্ট্রালাইজেশন। কারণ আমার এখানে চাইলেই হবে না, আমাকে যাকেই আমরা দায়িত্ব দিচ্ছি সেই চুরি করে ফেলতেছে, এরকম একটা সিচুয়েশন আমি কিভাবে করতে পারি, এই পদ্ধতি আমাকে বের করতে হবে। এটা লাকসই একটা পদ্ধতি, এইরকম কিন্তু অন্যান্য অনেক দেশের এরকম এক্সাম্পল আছে যে এটাকে কিভাবে করা যায়। তাহলে আমাদেরকে একটা হেলথ সিস্টেম চেঞ্জ আনতে হবে, আমাদের মেডিকেল এডুকেশন একটা চেঞ্জ আনতে হবে, যেটা কন্ডিশন ফর দিস কান্ট্রি। আমরা কিন্তু এমন একটা কারিকুলাম ফলো করতে যেটা 50 বছরের বেশি পুরাতন, দুনিয়ার কোথাও এই কারিকুলাম চলছে না। তাহলে এই কারিকুলামকে চেঞ্জ দিতে হবে। আর এই দুইটা জিনিসকে চেঞ্জ করার জন্য কি দরকার, সেটাকে বলা হয় পলিটিক্যাল উইল। তাহলে এই পলিটিক্যাল উইলটা যদি স্ট্রং হয়, এটার কারণে যদি ভোটে জিতবে কি জিতবে না হয়, এটা যদি রাজনৈতিক ইস্যু হয়, তখনই শুধু এই জিনিসটা, এই চেঞ্জটা আসবে। এই চেঞ্জটা আসার জন্য এইটাকে একটা পলিটিক্যাল ইস্যু করাতে হবে। আমাদের ভবিষ্যৎ আন্দোলন যদি হয়ে থাকে কোনো, এটাকে করতে হবে যে আমাদের হেলথটাকে একটা প্রোগ্রাম করতে হবে, এইটাকে একটা ইস্যু করতে হবে, পলিটিক্যাল ইস্যু, যে আমি কি করব হেলথ সেক্টরে, আমার হেলথ সেক্টরে এত বড় গ্যাপ আছে। তখন কিন্তু এই হেলথ সেক্টরে একটা সমাধান আসবে। এই সমাধানটা অবশ্যই একটা কমিশনের মাধ্যমে, যদি আমি শর্ট টার্মে বলতে চাই, সেটা হচ্ছে একটা কমিশনের মাধ্যমে এই হেলথ সিস্টেম, ডেলিভারি অফ হেলথ কেয়ার, এটাতে যে সেগুলাকে রিমুভ করতে হবে, এগুলো রিমুভ করতে হবে, লোকালি এম্পাওয়ারমেন্ট করতে হবে, ডিসেন্ট্রালাইজেশন করতে হবে। এটা যারা সেন্টারে আছে ওরা এটা ধরে রাখছে, যেটা যেমন মনে করেন যেটা মন্ত্রণালয়, আমি বলতে পারি যে আমলাতন্ত্র এখানে ইফেক্টিভ, যে এটা এমন একটা সিস্টেম করে রাখছে যাতে ওইসব সিন্ডিকেট ছাড়া কোনোভাবেই কোনো পারচেজ করা না যায়, ওইসব সিন্ডিকেট করা ছাড়া যেন কোনোভাবেই কোনো কিছু করা না যায়। ওদের হাত পা বেঁধে দিয়ে বলছে যে তুমি ম্যানেজার। তাহলে এইভাবে হলে হবে না, জিনিসটা ওদেরকে পাওয়ার দিতে হবে, ওদেরকে অটোনমি, ফিনান্সিয়াল অটোনমি দিতে হবে। দে উইল বি অ্যাকাউন্টেবল, অ্যাকাউন্টেবিলিটি এন্ড অটোনমি, এই দুইটা যদি একসাথে আমরা ডিসেন্ট্রালাইজ করে হেলথ সিস্টেমে একটা হেলথ সিস্টেম চেঞ্জ আনতে পারি, তাইলে আমরা কাঙ্ক্ষিত, এটা এরকম মনে করেন যে আমরা ইবোলার জন্য প্রস্তুত হয়েছি, আমরা মার্সের জন্য প্রস্তুত হয়েছি অতীতে, কিন্তু আমার কোনো রেসিডিও নেই। যখন আসলো দেখি যে আমার কাছে কোনো কিছু নেই, আমাকে সব নতুন করে করতে হচ্ছে। যখন করোনা আসলো, এটা হবে কেন? আমার একটা ইনস্টিটিউশনাল মেমোরি থাকবে, আমার একটা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি থাকবে, একটা ইনস্টিটিউশনাল পারফরমেন্স থাকবে, আমি একটা লিডারশিপ থাকবে, আমার একটা টিম থাকবে। ওই জিনিসগুলো প্রত্যেকটা জায়গায় আমরা দুর্বল আছি এবং এই দুর্বলতাগুলো আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। স্যার অনেক পরিষ্কার, পারলে এটা অসম্ভব নয়। এটার জন্য অনেক বেশি টাকার দরকার নেই, এটার জন্য পলিটিক্যাল উইল দরকার। জি, আমরা এই যে সুস্থ থাকুক স্বাস্থ্য খাত যে আলোচনার মধ্যে এতক্ষণ ধরে আছে, তার মধ্যে অনেক কিছু আমলাতন্ত্র, দুর্বৃত্তায়ন ইত্যাদি নানান কিছু, তার মধ্যে আপনার এই এখন যে রিকমেন্ডেশনগুলো আপনি রাখলেন, তার মধ্যে একটা বড় একটা ইঙ্গিত, সেটি হলো সিন্ডিকেট। এবং সিন্ডিকেট সেখানে আমলাতন্ত্র না হোক, আমলাতন্ত্রের সঙ্গে আরও কিছু অন্যান্য ফ্যাক্টরগুলো সিন্ডিকেট করে আছে। পারচেস একটা বিরাট ইস্যু এবং পাওয়ার, সেটাও একটা বড় ইস্যু হিসেবে আছে। সুতরাং এইভাবেই বোধহয় রাজনীতিটাকে তারা ব্যবহার করে বা অপব্যবহার করে। আমরা একেবারে শেষ মন্তব্য শুনবো। রশিদী মাহবুব স্যার, হাতে 1 মিনিটও সময় নাই, খুব ছোট্ট করে আমজাদ হোসেন আপনি যোগ করবেন কিনা, তারপরে আমি রশিদী মাহবুব স্যারের কাছে যাব। অধ্যাপক ডক্টর আমজাদ, এক লাইনে স্যার আপনি যে আনমিউট করেন, আপনার এখানে শোনা যাচ্ছে না অডিও। জি, তো যেটা রেজাউল সাহেব বললেন, মানে আমি এই ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্রথম থেকে আমরা আসলে এইভাবে খোঁড়ায় চলছি, এবং এই খুঁড়িয়ে চলতেই এখন তো লোভ লালসা বেড়ে গেছে বিভিন্ন ভাবে, যে যেদিকে পারি ওই লুটপাট করার টেন্ডেন্সি বেশি। আমরা কেউই, আমিও ফেরেশতা নই, আমরা সবখানে এরকম ভাবেই চলার চেষ্টা করছি, কোনোভাবে গা বাঁচিয়ে। আমি মনে করি এটাই হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। যখন খুব সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, তখন ভয়ঙ্কর রকমের যেমন ঘা এখন বেড়ে যাচ্ছে, তখন আমরা এটাকে কিভাবে মলম লাগাবো এই চিন্তা করছি। এখন ব্যাপার হলো যে ওই রাজনৈতিক থেকে শুরু করে সর্বক্ষেত্রে এতগুলো মেডিকেল কলেজ বানানো হচ্ছে, কি উদ্দেশ্যে তৈরি হচ্ছে, কারা, ছোট করে স্যার, তাই না? কাজে এখন আমাদের এগুলো সব মিলাইয়া, আমার মনে হয় এখানে আমাদের আব্দুল্লাহ আছেন, খুব বড় রকমের উনি চিন্তা করেন, রশিদুল মাহবুব স্যারের মতো লোক আছেন। তো আমাদের সব মিলাইয়া কনক্রিট ডিসিশন আসতে হবে যে হেলথ সেক্টরকে যেভাবেই হোক উদ্ধার করতে হবে, এবং সেটা প্রাইভেট, আমি বলবো দুই দিকে মিলাইয়া,
সব মিলায়া। জি এই স্যার, শেষ কথা, আমাদের জি ভালো অনেক থাকুন। ধন্যবাদ, এই অনেক গরমের ধন্যবাদ মধ্যে আমরা রশিদি ভালো মাহবুব থাকি। স্যার। এক লাইনে একটা কোনো রিকমেন্ডেশন কি করতে পারি আমরা? অনেকক্ষণ সব খারাপ খারাপ কথা বললাম, এখান থেকে যদি একটি রিকমেন্ডেশন দিতে বলি কি করা উচিত এখন? আনডু করব আমরা কিভাবে এই অসুস্থ জায়গাটা? স্যার, স্যার আপনার অডিও শোনা যাচ্ছে না, আনমিউট করেন। জি জি আমি যেটা বলছি সেটা হলো যে প্রথম কথা হচ্ছে পলিটিক্যাল, এবং হচ্ছে আই ডু বিলিভ বর্তমান প্রাইম মিনিস্টার সেটা চায়, কিন্তু সঠিক তথ্য বা উত্তর সেটা যায় না। প্রফেশনাল বডি টেক দ্য লাইন উইথ আদার এক্সপার্ট নিতে পারে, এবং একই কথা যে এটা ওভারনাইটও সম্ভব হবে না। উই হ্যাভ টু মেক এ লং প্রোগ্রাম, সে ফর 10 ইয়ার্স, কারণ প্রত্যেকটা জিনিস ইমপ্লাই করতে গিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের সমস্যায় পড়ব। জনপ্রত্যাশায় আমরা যেটা হচ্ছে জনগণের চিকিৎসাটা কিভাবে হবে এটা জনগণই নির্ণয় করতে হবে, কোন জায়গায় কোন চিকিৎসা পাবে এটা তাদের তথ্য থাকতে হবে, এবং আমরা কে বিনা পয়সায় পাবে কে বিনা পয়সায় পাবে না এটাও আমরা নির্ণয় করব না, এটাও কিন্তু সরকার কর্তৃক নির্ণয় করে দিলে আমরা একটা জায়গায়, সেটা হচ্ছে চিকিৎসা। এবং এগুলো করতে গেলে অনেক পরিবর্তন আনতে হবে আইনে, শিক্ষা ব্যবস্থায়, ব্যবস্থাপনা। সেগুলো যদি টোটাল কম্প্রিহেন্সিভে না নেন তাহলে এটা হবে না। আশা করি এটা হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক কিছুই হবে না, কিন্তু একটা কিছু হবে। কি হবে ডক্টর আব্দুল্লাহ? এক লাইনে শেষ করব, আমি বিদায় নিয়ে নিচ্ছি। না ঠিক আছে, আসলে তো একটা কথা হয়তো আপনি একটা হবে বলতে হবে। স্বাস্থ্য খাত নিয়েই বলছি, আসলে সর্ব সেক্টর দুর্দশাগ্রস্ত, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথাও ওই অবস্থা গেছে। শুধু মনে করেন না শুধু স্বাস্থ্যই, সব জায়গায় তো একটু সুতরাং সব দিক দিয়ে আমাদের যেটা বললেন রাজনৈতিক সদিচ্ছা অবশ্যই থাকতে হবে। জনগণ জনগণ তো কোনো ক্ষমতা, জনগণের কোনো এক্সিকিউটিভ পাওয়ার আছে তাদের সদিচ্ছা। স্যার এটা প্যারাসিটামলে সারবে নাকি স্টেরয়েড লাগবে? সেটাই কথা আর কি, অবস্থা সেটাই দাঁড়াইছে আর কি। হ্যাঁ, খুব স্ট্রং কিছু লাগবে, তবে হ্যাঁ সদিচ্ছা আমরা যদি বলি যদি তা আমার কথা হবে না। স্যার আমরা সাধারণ মানুষ হিসেবে ওটাই বুঝি যে স্টেরয়েডের জন্য যে মানে শেষ মুহূর্তে যেই চিকিৎসক স্টেরয়েড দেওয়ার সিদ্ধান্তটা নেন তিনি ওইরকম একেবারে লিড দেওয়ার মতো, নেতৃত্বে থাকার মতো। সেখানে আমরা কাউকে তো ইঙ্গিত করছি স্টেরয়েড দিতে হবে, সেই জায়গায় সকলের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে। জি জি, সেই সাইড ইফেক্টটাকে ওভারকাম করতে পারেনি তো ওইরকম চিকিৎসক বা ওইরকম চিকিৎসক নেতার কাছে আমাদের প্রত্যাশা। নিশ্চয়ই আমরা এই স্বাস্থ্য খাতকে স্টেরয়েড দিয়ে হলেও বাঁচাবো। অনেক অনেক ধন্যবাদ সবার প্রতি কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আবারও হয়তো দেখাবে অন্য কোনো ইস্যু নিয়ে। যারা ছিলেন আমাদের সঙ্গে, দর্শক সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামীকাল দেখা হবে আবার।